এবারে বিশ্বকাপে ১০৪টা ম্যাচ হবে। এই ১০৪টার ম্যাচের মধ্যে ৭৮টা ম্যাচই ইউএসএতে হবে, ১৩টা ম্যাচ কানাডাতে, ১৩টা মেক্সিকোতে। নামেই হচ্ছে তিন দেশ মিলে একসাথে এই বিশ্বকাপটা আয়োজন করছে, কিন্তু মেইন কিন্তু ইউএসএতেই, USA থেকে এবং যাচ্ছে। সকল প্রবলেম কিন্তু ওই ইউএসএতেই হচ্ছে। আজকে মেক্সিকো দিয়ে শুরু হবে ম্যাচ, মেক্সিকোরটা আগামীকাল আবার কানাডাতে হবে, এরপর আবার ইউএসএতে হবে। তিনটা প্রোগ্রাম, তিনটা আলাদা আলাদা পারফর্মার থাকবে। সাউথ কোরিয়া ভার্সেস চেকিয়ার স্কোর লাইনটা যদি প্রেডিক্ট করি তাহলে সাউথ কোরিয়া 2, চেকিয়া 1। আমার কাছে মনে হয় মেক্সিকো সেক্ষেত্রে একটা 2-1-এর ভিক্টরি পাবে। আমি সাউথ আফ্রিকাকে গোল করতে দেখছি। আমি চাই সেই 2010-এর সেলিব্রেশনটা দেখতে। 2026 ফিফা বিশ্বকাপকে নিয়ে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি হাসান ফাহিম রয়েছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী মোস্তাফিজুর রহমান প্রান্ত। এই এত আলোচনা সমালোচনা নিয়ে বিশ্বকাপ 2026 শুরু হতে যাচ্ছে। অনেকের মতে বিশ্বকাপ তার রং হারিয়ে ফেলতে পারে। তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখেন, বিশ্বকাপ কখনো তার রং হারাবে না। আপনি বিশ্বকাপকে প্রশ্নবিদ্ধ করতে পারেন যে হোস্ট বা ম্যাচগুলো ফিফা সেটা ভালোভাবে আয়োজন করছে কিনা, হোস্টরা ভালোভাবে আয়োজন করছে কিনা, কিন্তু বিশ্বকাপের রং কিন্তু কখনোই হারাবেন না। আপনি দেখবেন যে বিশ্বকাপে কোনো কথাও হয় না মানুষের, তা নিয়েও ওয়ার্ল্ড ওয়াইড বেশ আলোচনা হয়। মানে আপনি দেখবেন এটার ক্রেজি বাংলাদেশেই বোঝা যাবে এর 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 ক্রেজিনেসটা কত। কিন্তু আপনি যে ব্যাপারটা বলছিলেন যে 3 দেশ মিলে এবার যে বিশ্বকাপটা হবে, এটা আমার মনে হয় এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন, সেটা 3 দেশ নয়, আর একটি দেশের মধ্যে এখন শুধু সীমাবদ্ধ হয়ে গেছে, এবং সেটা ইউএসএ মেইন হোস্ট, প্লাস আমার মনে হয় ইউএসএ একমাত্র হোস্ট, বাকি 2 দলকে বা বাকি 2 দেশকে নেওয়া হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। তো এই যে বিশ্বকাপ ইউএসএ কেন্দ্রিকই হতে যাচ্ছে, ম্যাচ সংখ্যা তাই বলে। তবে এই যে বিশ্বকাপে খেলোয়াড়রা আসছে, রেফারির ভিসা নিয়ে সমস্যা, সমর্থকদের সমস্যা, এরপর আমরা দেখতে পেয়েছি বেশ কিছু দল, স্পেশালি উজবেকিস্তান, সেখানে ক্যানাভারো পর্যন্ত কমপ্লেন জানিয়েছে যে কেন তাদের সাথে এরকম হার্ড করছে কিনে গেল। সো এই ব্যাপারগুলো আসলে মানে দলগুলোর স্পিরিট কিংবা এই বিশ্বকাপটাকে কি প্রশ্নবিদ্ধ করে না? এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? মেক্সিকোতে হচ্ছে না, কানাডাতে হচ্ছে না, হচ্ছে কোথায়? শুধুমাত্র ইউএসএতে। তো ইউএস, আমি যেটা বলছিলাম একটু আগে, যে পুরো হোস্টের মেইন হোস্টে হচ্ছে ইউএসএ। আপনি দেখেন, আমি যদি একটু স্ট্যাটটা দেখি, এবারে বিশ্বকাপে ১০৪টা ম্যাচ হবে। এই ১০৪টার ম্যাচের মধ্যে ৭৮টা ম্যাচই ইউএসএতে হবে, ১৩টা ম্যাচ কানাডাতে, ১৩টা মেক্সিকোতে। আবার এই স্টেডিয়াম নিয়ে আমি যদি বলি কোথায় কোথায় হবে, এবার বিশ্বকাপে এই ১০৪টা ম্যাচ ১৬টা স্টেডিয়ামে হবে। এর মধ্যে ১১টা স্টেডিয়ামে ইউএসএর, এবং 2টা কানাডার, 3টা হচ্ছে মেক্সিকোর। তো আপনি দেখেন যে নামেই হচ্ছে তিন দেশ মিলে একসাথে এই বিশ্বকাপটা আয়োজন করছে, কিন্তু মেইন কিন্তু ইউএসএতেই, USA থেকে এবং যাচ্ছে। সকল প্রবলেম কিন্তু ওই ইউএসএতেই হচ্ছে। আপনি দেখেন আফ্রিকান প্লেয়ারদের তারা সিকিউরিটি চেকে অনেক প্রবলেম ক্রিয়েট করছে। রেফারি, আফ্রিকান নেশনস কাপের বেস্ট রেফারি, তাকেও অনেক চেক করে সিকিউরিটি রিজন দেখিয়ে তাকে দেশে ফেরত দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস ছিল যে আপনি যদি কাউকে পারমিট না করেন, তাকে আগেই সেটা জানিয়ে দিলে বেটার হয়। সে যখন চলে আসে, তারপর যখন তাকে পাঠিয়ে দেওয়া হয়, এই ব্যাপারটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে। এক্স্যাক্টলি। আপনি তো জানেন যে এই দেশগুলোর উপরে ট্রাভেল ব্যান রয়েছে। আপনি এরপরও আপনি বলেছিলেন যে এর আগে যতই ট্রাভেল ব্যান থাকুক, ফিফা সংশ্লিষ্ট বা বিশ্বকাপ সংশ্লিষ্ট যারাই আসবে তাদের ব্যাপারে অনেক সহায়তা করবে ইউএসএ, কিন্তু ব্যাপারটা কি আদৌ তাই ঘটেছে? কোনো দিক দিয়ে ঘটেনি। উল্টো এইবার ইরানকে নিয়ে আপনি দেখেন না, 2 দেশের যুদ্ধ হলো, কমপ্লিটলি ওকে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ব্যাপারটা তো এই যুদ্ধের মাঝখানে পড়বে না, এটা আওতামুক্ত ব্যাপার। প্লেয়ারদের ফার্স্টে ভিসা দিল না, আপনি দেখেন অনেক দিন তাদের ওয়েট করালো, এরপরে ভিসা দিল, স্টাফদের আবার দিল না। এভাবে আবার ইউএসএতে আসলো তারা, ইউএসএতে নিয়ে তাদের কত কিছু সিকিউরিটি রিজনে তাদের ওখানে থাকতে দেওয়া হবে না, ম্যাচ খেলেই চলে যেতে হবে। তারা তাদের বেস ক্যাম্পটা ইউএসএ থেকে শিফট করে মেক্সিকোতে নিয়ে আসলো। এরকম প্রবলেম যখন একটা দেশের হয়, কানাডা করে না, মেক্সিকো না, ইউএসএ হয়, তখন সেটা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে খেলোয়াড়দের স্পিরিটের উপরও একটা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে। কারণ আপনি কোনো একটা দেশে খেলতে যাচ্ছেন, একটা ওয়েলকামিং সিচুয়েশন আপনি আশা করেন, সেখানে যদি এরকম কারাবন্দি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তবে কিন্তু সেটা অবশ্যই চাপের। তবে সব কিছু মিলে আসলে বিশ্বকাপটা শুরু হতে যাচ্ছে। আজকে ওপেনিং সেরেমনিতে আমরা দেখতে পাবো শাকিরাকে, যে শাকিরার সাথে মানে বিশ্বকাপ ফুটবল ফ্যানদের একটা খুব গভীর সম্পর্ক রয়েছে। সো শাকিরা আজকে পারফর্ম করবে, বিশ্বকাপটা সেখান থেকেই শুরু হবে। এই ব্যাপারটা কি ফুটবলের যে স্পিরিট বা সবার মধ্যে যে একটা এক্সাইটমেন্ট, সেটাকে কি আবার পুনরায় ক্লিক করবে কিনা অন পয়েন্টে?
ফোর টাইম গ্র্যামি উইনার শাকিরা, তিনি কিন্তু 2010 সালে যে ওয়াকা ওয়াকা গানটি বানিয়েছেন, সেই গানটা কিন্তু এখন পর্যন্ত মানুষের ফেভারিট হয়ে চলে আসে, এবং তিনি এরপরও প্রতিটি বিশ্বকাপ একটা করে গান বানিয়ে যাচ্ছেন, এবারও বানিয়েছেন। এবারের যেই মেক্সিকোতে যে ওপেনিং সেরেমনিটা হবে, সেখানে ম্যাচের 1.5 ঘন্টা আগে সেটা শুরু হবে, এবং 1.5 ঘন্টা পুরোটাই সেই ওপেনিং সেরেমনি হবে। সেখানে শাকিরা পারফর্ম করবেন। শুধু শাকিরা নয়, এর মধ্যে রয়েছেন কলম্বিয়ান সিঙ্গার যে বালভিন এবং সাউথ আফ্রিকান সিঙ্গার অ্যান্ড সংরাইটার টাইলা। এই 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 প্রোগ্রামটায় তারা পারফর্ম করবেন। আপনি দেখেন এবার 3টা আলাদা আলাদা কিন্তু প্রোগ্রাম হবে, যেহেতু আজকে মেক্সিকো দিয়ে শুরু হবে ম্যাচ, মেক্সিকোরটা আগামীকাল আবার ক্যানাডাতে হবে, এরপর আবার ইউএসএতে হবে। 3টা প্রোগ্রাম, 3টা আলাদা আলাদা পারফর্মার থাকবে। সো ওয়ার্ল্ড কাপের যেই মজাটা, স্টার্টিংটা, সেটা হয়তো এই 3টা আলাদা আলাদা ওপেনিং সেরেমনি করা একটু বেশি জমে যাবে সেক্ষেত্রে। ইয়েস, আমরা এই জিনিসগুলো আগে কখনো দেখিনি, তো আমরা আসলে সেক্ষেত্রে সবাই পুরো ফুটবল বিশ্ব এই জিনিসটা নিয়ে এক্সাইটেড থাকবে। তো আমরা যদি একদম মাঠে চলে আসি, এতক্ষণ তো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথম ম্যাচেই মেক্সিকো আসলে মাঠে নামতে যাচ্ছে। মেক্সিকোর কিন্তু এই মাঠে আসার আগে বেশ কিছু কি বলবো দুঃসহ বা বাজে স্মৃতি নিয়ে তারা মাঠে আসবে। যেমন তারা এ পর্যন্ত 7বার বিশ্বকাপে ওপেনিং ম্যাচ খেলেছে, যেখানে তারা একটিতেও জয়ের মুখ দেখতে পায়নি। 5টিতে তারা হেরেছে এবং 2টি ম্যাচ তারা ড্র করেছে। এবং আপনার কাছে কি মনে হয় যে মেক্সিকো এইবার কি আসলে মানে তাদের স্ট্যাটস কি বলে, এবার কি আসলে এই জয় দিয়ে আসলে শুরুটা করা সম্ভব কিনা? আপনি যেটা বলছিলেন যে এতবার ওপেনিং ম্যাচ খেলেছে, একবার জিততে পারেনি, কিন্তু তাদের পক্ষে কিন্তু আরও একটি স্ট্যাট কিন্তু কাজ করছে। হোস্ট নেশন কখনো তাদের ওপেনিং ম্যাচ হারেনি। এটা কিন্তু মেক্সিকোর জন্য একটা সুসংবাদ বলা চলে, এবং তারা সেটা কতটা কাজে লাগাতে পারে সেটা একটা ম্যাটার করবে। বাট হ্যাঁ, মেক্সিকোর যে ফুটবল কালচার, তারা কিন্তু প্রতিটি বিশ্বকাপে তার অংশ নিয়ে আসছে। হ্যাঁ, আই ডু এগ্রি যে তাদের পারফরমেন্স লেভেলটা ওই রকম না যে সেমিফাইনাল চলে যাবে, কিন্তু তারা কোয়ার্টার ফাইনালও কিন্তু 2বার খেলেছে। হোস্ট হিসেবেই তারা 1986 সালে লাস্ট তারা কোয়ার্টার ফাইনালটি খেলেছে, এবং তারা 6th হয়েছে। সো আমার মনে হয় মেক্সিকোর যে ফুটবল কালচার, এবার সেটাকে আরও একটু জানান দেওয়ার সময় হয়েছে, যেহেতু তারা ইউএসএ এবং কানাডা পাশাপাশি বাকি 2 দেশকে নিয়ে তারা এটা হোস্ট করছে। এবার মনে হয় মেক্সিকো তাদের সেই কোয়ার্টার ফাইনালের উপরে যাওয়ারই চিন্তা করবে, কিন্তু প্রথমেই তাদের গ্রুপ পর্বের এই ম্যাচটি আগে জিতে কোনো বা পয়েন্ট না হারিয়ে শুরু করতে হবে। মেক্সিকোর আমরা কিন্তু সবসময় দেখেছি তারা সবাই তাদেরকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করে, কিন্তু তারা বিশ্বকাপে খুব বেশি যে একটা বড় ছাপ ফেলতে পারে না। তারা এই পর্যন্ত 2বার কোয়ার্টার ফাইনাল খেলেছে, 2বারই কিন্তু বিশ্বকাপ তাদের দেশে আয়োজন হয়েছিল। এবারও কিন্তু সেটা তাদের উপর একটা অ্যাডভান্টেজ হিসেবেই আসবে। মানে মেক্সিকোর আসলে সব কিছু মিলে কোয়ার্টার ফাইনালের এই পরবর্তী ধাপটাতে কি তাদের পক্ষে যাওয়া সম্ভব? ডেফিনেটলি পসিবল, কিন্তু তার আগে আমি আরেকটা ট্রিভিয়া একটু যদি দর্শকদের জানিয়ে নিতে চাই যে 2010 বিশ্বকাপের ওপেনিং ম্যাচও কিন্তু এই যে আজ 2026 বিশ্বকাপের ওপেনিং ম্যাচ যেটা হবে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, 2010 সালেও কিন্তু ঠিক এই 2 দলের দিয়েই ম্যাচটি ওপেনিং হয়েছিল, তখন হোস্ট ছিল সাউথ আফ্রিকা। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, মেক্সিকোর 2010 সালে মেক্সিকোর যে কোচ ছিলেন, তিনি কিন্তু এবারও মেক্সিকো দলের কোচ, হ্যাভিয়ার আগুয়ের। তার মানে বলা যায় তারা কিন্তু ওই 2010-এর যে স্টার্টিংটা, এই রকম একটা স্টার্টিং পেতে চাইবে। যদিও সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল, মেক্সিকো চাইবে এই ম্যাচটি না হেরে অন্তত আয়োজক হিসেবে এবার শুরু করা যাক। কিন্তু আপনি যেটা বলছেন যে হোস্ট হিসেবে 2বারই কোয়ার্টার ফাইনাল খেলেছে, তখন দল সংখ্যা কত ছিল সেটাও একটা দেখতে হবে। এবার কিন্তু দল সংখ্যা 48, আগের বারের চেয়ে বেড়ে গিয়েছে অনেক। তো এত দল যখন, প্রতিপক্ষ আরও স্ট্রং হবে বা উইক পয়েন্ট যতগুলো থাকবে, পরীক্ষা কিন্তু বেশি দিতে হবে মেক্সিকোকে। সো যে 2বার তারা হোস্ট হয়েছিল, তখন তারা যে কোয়ার্টার ফাইনাল খেলেছিল, এবার কিন্তু সেই সম্ভাবনা একটু ক্ষীণ বলা চলে। আচ্ছা, হোম অ্যাডভান্টেজকে আমরা খুব বড় করে দেখি, কারণ আমরা এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম। যেমন তারা 2বার কোয়ার্টার ফাইনাল খেলেছে, 2বার তারা তাদের হোমে খেলেছিল। এবার 85,000 দর্শক তাদেরকে সাপোর্ট করবে। তো এই জিনিসটা আসলে দক্ষিণ আফ্রিকার জন্য কতটা চাপের হবে? কারণ আমরা যদি সেই 2010-এ ফিরে যাই, সেই গোল, সেই সেলিব্রেশন সবার চোখে ভাসতেছে। সেই জিনিসটাকে কি দক্ষিণ আফ্রিকা রেপ্লিকেট করতে পারবে, নাকি ঘরের দলের কাছে এবার আটকে যেতে হবে? ওয়েল, আপনি যেখানটাতে খেলা হবে স্তাদিও আজতেকা, সেটা কিন্তু একটা লেজেন্ডারি স্টেডিয়াম, এবং এইটাই ফার্স্ট স্টেডিয়াম ইতিহাসে, ফুটবল ইতিহাসে, যেটা 3টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। একটি 1970 সালে, একটি 1986 সালে, এবং 2026 সালে এসে এই স্তাদিও আজতেকা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচ হোস্ট করতে যাচ্ছে। এবং এই স্টেডিয়ামেই কিন্তু পেলে 1970 সালে তা ওয়ার্ল্ড কাপ ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন, এবং ডিয়েগো ম্যারাডোনা সেই
86-এর ওয়ার্ল্ড কাপ ট্রফিটি কিন্তু এই মাঠেই তিনি উঠিয়েছিলেন। সো এরকম একটি লেজেন্ডারি স্টেডিয়ামে যখন মেক্সিকোর ফ্যানরা একদম দাপিয়ে বেড়াবে, তাদের আলট্রাসরা যখন একদম ফ্ল্যাগ উড়াবে, ফ্লেয়ার গান উড়াবে, তখন কিন্তু সাউথ আফ্রিকা ফ্যানদের জন্য একটু স্ট্রেসেরই ব্যাপার বলা চলে। তারা কিন্তু একটু নার্ভাস হয়ে যেতে পারে, একটু মেন্টালি প্রেশারে পড়ে যেতে পারে। কিন্তু তাদের যেই অ্যাবিলিটি রয়েছে সেখানে মেক্সিকোর বিপক্ষে জয়টা হয়তো বেশ কঠিন হয়ে যাবে, অন্তত ড্র নিয়ে তারা যেন ফিরতে পারে ওই প্ল্যানটাই হয়তো তাদের থাকবে। প্রান্ত তো এই দক্ষিণ আফ্রিকার আমরা জানি মানে আফ্রিকান যে দলগুলো রয়েছে তারা বেশ ফিজিক্যালি স্ট্রং হয়, তারা ফিজিক্যালি একটা অ্যাডভান্টেজ পায়। সো সেই দিকটাকে কি মানে কোনোভাবে এই দর্শকদের বিপক্ষে কাজে লাগানো যায় কিনা? কারণ আমরা জানি যদি আমি মেক্সিকোর কথা বলি, ফুটবল কালচারের কথা বলি, তারা দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে থাকবে স্বাভাবিক। তো আমি আসলে এই জিনিসটা জানতে চাচ্ছি যে আফ্রিকান দলগুলো যখন ভালো কিছু করে তখন সেটা কিন্তু মানে ফুটবল বিশ্বে একটা বড় হেডলাইন হয়ে আসে, কারণ তারা আমরা জানি সুযোগ সুবিধা থেকে বেশ খানিকটা পিছিয়েই থাকে। দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচ থেকে আসলে পাওয়ার কি থাকবে বা সম্ভাবনাটা তাদের কতটুকু? আমি যদি র্যাঙ্কিংয়ের একটু ডিফারেন্সটা আপনাকে বলি, লেটেস্ট র্যাঙ্কিংটা গতকাল রাতেই যে ফিফা র্যাঙ্কিং আপডেট হচ্ছে সেখানে মেক্সিকো কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে 15তম এবং সাউথ আফ্রিকা 60তম, 60। সো আপনি ডিফারেন্সটা বুঝতেই পারছেন যে দুই দলের মধ্যে কতটা ডিফারেন্স, বিস্তর ফারাক। মেক্সিকোর স্কোয়াডে আপনি দেখবেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, জার্মান বুন্দেসলিগায় খেলা, এরকম অনেক প্লেয়ার রয়েছে, ইউরোপে তারা রেগুলার খেলছেন। অন্যদিকে সাউথ আফ্রিকার আমি একজন প্লেয়ারের কথা যদি বলি, বার্নলির লাইল ফরস্টার, তিনি কিন্তু বার্নলির স্ট্রাইকার। সো আপনি দেখেন যে ফুল কোয়ালিটি কিন্তু ম্যাটার করে আলটিমেটলি, এবং যেটা ওয়ার্ল্ড কাপ যেহেতু ডেফিনেটলি আপনি অনেকগুলো কোয়ালিটিফুল প্লেয়ারকে একসাথে যখন একটা টিম কম্বিনেশনের মধ্যে নিয়ে আসবেন, আর যখন আপনি সাউথ আফ্রিকান লিগ খেলা প্লেয়ারদের আপনি যখন একসাথে কম্বাইন করবেন, ট্যাকটিক্সের দিক দিয়ে বলেন, খেলার স্পিডের দিক দিয়ে বলেন, গেম প্ল্যানের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু মেক্সিকো এগিয়ে থাকবে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে ফিজিক্যালিটির দিক দিয়ে সাউথ আফ্রিকা এগিয়ে থাকতে পারে, কিন্তু মেক্সিকো কি আদৌ কম ফিজিক্যালিটির একটা দেশ? সাউথ আমেরিকার পাশের একটা দেশ, নর্থ আমেরিকার একটা দেশ, তাদের দৈহিক গঠনও কিন্তু আমি দেখি বেশ দারুণ। রাউল ইমিনেসের কথা আপনি চিন্তা করেন, ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে, ইংল্যান্ড দাপিয়ে বেড়াচ্ছে, সেই রকম প্লেয়ার যখন আপনি সাউথ আফ্রিকার ফিজিক্যাল প্লেয়ারদের এগেনস্টে লড়বে, তিনি কিন্তু তার ওই ওয়েতেই লড়বেন যেটা প্রিমিয়ার লিগে তিনি খেলে ইউজ টু। প্রিমিয়ার লিগে কিন্তু এরকমই হয়, প্রতিটা দলেই ফিজিক্যাল প্লেয়ার থাকে, এবং আমার মনে হয় মেক্সিকো এই সাউথ আফ্রিকার এই ফিজিক্যাল প্লেয়ারদের কাছ থেকে ওভারকামটা করতে পারবে। সেই ব্যাপার নিয়ে আমরা দেখবো ম্যাচে আসলে কি ঘটে। এবার আমরা যদি চলে আসি আর পরবর্তী ম্যাচটাতে, যেখানে আমাদের এশিয়াকে রিপ্রেজেন্ট করছে দক্ষিণ কোরিয়া। সো দক্ষিণ কোরিয়া এশিয়ার মধ্যে থেকে সবথেকে বেশিবার বিশ্বকাপ খেলা দল, 11বার তারা এই নিয়ে বিশ্বকাপ খেলছে। এবং এশিয়াকে যদি ভালোভাবে কেউ রিপ্রেজেন্ট করে, আমরা কয়েকটা দলকে যদি নাম রাখি, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়াকে আমরা সেক্ষেত্রে জানতে পারি তারা কিন্তু খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে, কিংবা আমাদের আশা থাকে যে এশিয়ার যদি কেউ কিছু করে, অস্ট্রেলিয়া কি আদৌ মেইনলি এশিয়ায় পড়ে না, কিন্তু তারা যেহেতু এই সাইডটা থেকে, রিজিয়ন থেকে যায়, তো দেখা যাচ্ছে যে আমাদের সফট কর্নারটা একটু হলেও কাজ করে, যেহেতু আমরা খেলতে পারছি না, আমাদের হয়ে কেউ না কেউ তো প্রতিনিধিত্ব করবে। তো তারাও যখন মাঠে নামবে চেক রিপাবলিকের বিপক্ষে, যারা 20 বছর পরে বিশ্বকাপে আসছে, এই ম্যাচটাতেও কিন্তু হচ্ছে দক্ষিণ কোরিয়ার উপর লাইমলাইটটা থাকবে। দক্ষিণ কোরিয়া এবার কি 2002-এর একটা রেপ্লিকেট করতে পারবে? কারণ আমরা দেখেছি গত বিশ্বকাপে আফ্রিকান দলরা, স্পেশালি মরক্কো, সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। এবার দক্ষিণ কোরিয়ার কাছে কি সেই সুযোগটা থাকবে? ওয়াই নট? কারণ যেই দলে সন রয়েছেন সেই দলের একটা হোপ থাকলেও থাকতে পারে, কারণ সন কিন্তু বেশ অনেক দিন ধরে ইউএসএতে খেলছেন, ইউএসএর এই কালচারটা তিনি কিন্তু বুঝতে পারছেন, নর্থ আমেরিকার যেই ওয়েদারটা, যেই টেম্পারেচারটা, সেটার সাথে কিন্তু খুব অ্যাডজাস্ট হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে মেক্সিকোতে খেলা হোক বা ইউএসএতে খেলা হোক, সনের জন্য ওই টেম্পারেচারটা কিন্তু ইজিলি, ওই দলে আরও প্লেয়ার রয়েছেন সবাই মিলে। সাউথ কোরিয়া, যেটা আপনি যেটা বললেন যে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম, তারা কিন্তু আপনি যেটা বলছিলেন যে 11বার অলরেডি খেলে ফেলেছে, এবার নিয়ে তারা 12তম বারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। 2002 সালে তারা যখন হোস্ট ছিল, তারা তখন সেমিফাইনাল খেলেছে। প্রতিবারই আপনি দেখেন যখন যারা হোস্ট থাকে তারা কিন্তু কোনো না কোনোভাবে একটু হলেও উপরে থেকে ওয়ার্ল্ড কাপটা শেষ করে। কিন্তু কোরিয়ার দিক দিয়ে আমি একটু চিন্তা করি যে শুধুমাত্র 1-2 জন প্লেয়ার দিয়ে তো আর হবে না, কি মিনজে রয়েছে তাদের ডিফেন্ডিংয়ে, দারুণ একটা টিম তাদের। আমি ফিফা র্যাঙ্কিং যদি আমি বলি, চেকিয়ার সাথে তাদের ডিফারেন্সটা, কোরিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিং 25 এবং চেকিয়ার 41। সো তাদের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, 16টা র্যাঙ্কিংয়ের একটা গ্যাপ রয়েছে। সো চেকিয়া 2006 সালে লাস্ট খেলেছিল, এরপর আবার তারা ফিরে এসেছে। চেকিয়ার টিমটা দারুণ ট্যালেন্টেডে ভরা। সাউথ কোরিয়া ভার্সেস চেকিয়ার ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, কিন্তু আরেকটা স্ট্যাট যদি আমি আপনাদের জানিয়ে রাখি যে এই দুই দল
3বার এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে, একবার জিতেছে কোরিয়া, একবার চেকিয়া আর একবার ড্র। তার মানে শক্তিমত্তার দিক দিয়ে আমি যদি স্ট্যাটের দিক দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু সমান সমান। কিন্তু বর্তমান প্লেয়ারদের কন্ডিশন চিন্তা করলে, সাউথ কোরিয়ার প্লেয়ারদের কথা চিন্তা করলে, তারা যেই কন্ডিশনে খেলে ইউজ টু সেই সিমিলার কন্ডিশনটা পাচ্ছে, ওই দিক দিয়ে চিন্তা করলে সাউথ কোরিয়া হয়তো চেকের কাছ থেকে অনেকটা এগিয়ে থাকবে। প্রান্ত, আমি যদি হচ্ছে খেলার ধরনের কথা বলি, সেক্ষেত্রে আমরা যেভাবে দক্ষিণ কোরিয়াকে খেলতে দেখি, তাদের খেলার স্টাইল কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য, মানে দৃষ্টি সুন্দর, আপনি আনন্দ পাবেন, আপনার কাছে মনে হবে ফুটবলটা থেকে আমি আনন্দ পাচ্ছি। অন্যদিকে চেক রিপাবলিক, তাদের স্ট্রেংথ কিন্তু বিউটিফুল ফুটবল না, তাদের হচ্ছে স্ট্রেংথ হচ্ছে ফিজিক্যালিটি। সো এই যে ফিজিক্যালিটি নিয়ে তারা যখন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসবে, সনকে তাদের আটকানোটা মূল টার্গেট হবে। সেক্ষেত্রে তারা মিডফিল্ডে ওভারলোড করার চেষ্টা করবে, ডিফেন্সটাকে অনেক বেশি ন্যারো রাখার চেষ্টা করবে। এই ফাঁক ফোকর দিয়ে কি আদৌ মানে সন কিংবা দক্ষিণ কোরিয়া কিছু একটা ক্লাচ বের করবে, নাকি কাউন্টারে তারা কিছু একটা আসলে সেক্ষেত্রে গোল স্কোর করে বা কিছু একটা করে আসলে কোরিয়াকে থমকে দিবে? দেখেন, এই ব্যাপারে আসার আগে আমি আপনাকে আরও একটা ট্রিভিয়া যদি জানিয়ে রাখি যে 2002 সালে তো সাউথ কোরিয়া যখন হোস্ট ছিল তখন তারা সেমিফাইনাল খেলেছে। ওই দলের ক্যাপ্টেন কে ছিল জানেন কি? তার নাম ছিল মিয়ং বহং। এবং এই যে 2026 সালে এসে যে কোরিয়া ওপেনিং ম্যাচে নামবে, এই দলটার কোচ কিন্তু সেই ক্যাপ্টেনই। সো আপনি বলা যায় যে তিনি সেই কিভাবে সেমিফাইনাল খেলেছিলেন, সেই ইম্প্যাক্টটা কিন্তু তিনি দলের উপর রাখতে পারবেন, রেপ্লিকেট করতে চাইবেন অবশ্যই। একদমই ডেফিনেটলি। কারণ সবার ড্রিমই তো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা আপনি যত র্যাঙ্কিংধারী দলই হন না কেন। অ্যান্ড কোরিয়া যে ফরমেশনটা খেলে থাকে 3-4-3, এটা হচ্ছে যে ডিফেন্ডে 3 জন দিয়ে 2 ফুল ব্যাককে আপনি অ্যাটাকিংয়ে পাঠিয়ে দেবেন। ইউজুয়ালি আমরা সেটা লং বল কাউন্টারে, হ্যাঁ উইং ব্যাকের কথা চিন্তা করতে পারি। এক্স্যাক্টলি, লং বল কাউন্টার বা উইং ব্যাকের কথা যদি চিন্তা করি, আপনি সনকে দেখেন, ইউএসএতে খেলে আসছে, দারুণ স্পিড রয়েছে, যদিও বয়সটা তার বেশি হয়ে গেছে। তাদের ডিফেন্ডার রয়েছে কিম মিন জে, তাদের অ্যাটাকে আমি যদি চিন্তা করি আরও রয়েছে ওয়াং হি চান, তিনিও কিন্তু ইউরোপে খেলা একদম স্পেশালিস্ট। চ্যাম্পিয়ন্স লিগও তিনি চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও তিনি গ্রহণ করেছেন। সব মিলে আমার বলা যায় চেকিয়ার থেকে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে, ট্যাকটিক্সের দিক দিয়ে খুব ভালোভাবেই সাউথ কোরিয়া এগিয়ে থাকবে। দেখা যাবে, আসলে উত্তরটা মাঠেই আমরা পেয়ে যাবো। আমাদের সময় একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তো এই 2 ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন, কে জিততে পারে, স্কোর লাইনটা যদি একটু বলতেন। ওয়েল, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, 2-0 টু মেক্সিকো। অ্যান্ড আমি যদি সাউথ কোরিয়া ভার্সেস চেকিয়ার স্কোর লাইনটা যদি প্রেডিক্ট করি, তাহলে সাউথ কোরিয়া 2, চেকিয়া 1। আমি আপনার প্রেডিকশনটা যদি একটু জানতে চাই। ভেরি টাফ, কারণ হচ্ছে বিশ্বকাপের ওপেনিং ম্যাচ, সেক্ষেত্রে মেক্সিকোকে এগিয়ে রাখতে হয়। আমার কাছে মনে হয় মেক্সিকো সেক্ষেত্রে একটা 2-1 ভিক্টরি পাবে। আমি সাউথ আফ্রিকাকে গোল করতে দেখছি। আমি চাই সেই 2010-এর সেলিব্রেশনটা দেখতে, এই কারণে আমি সাউথ আফ্রিকাকে এক স্কোর দিলাম। অ্যান্ড পরের ম্যাচটাতে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমি দক্ষিণ কোরিয়াকে এগিয়ে রাখবো। আই থিঙ্ক দ্যাট উইল বি আ 2-0 ভিক্টরি টু সাউথ কোরিয়া। ঠিক আপনার উল্টাটাই আপনি বললেন। আমরা আসলে রেজাল্টটা মাঠেই দেখতে পাবো। দর্শক, এই ছিল আজকের আয়োজন। বিশ্বকাপের সবশেষ আপডেট ও অ্যানালাইসিস নিয়ে প্রতিদিন আমরা হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। এছাড়াও টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে চলছে বিশেষ কুইজ, সেখানে অংশ নিতে চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে।